27শে মে 2026 একদম সকালবেলা 6টা কি 6:30 তখন বাজে। সেই সময় আজমেরের জাস্ট বাইরে যে এক্সপ্রেসওয়ে আজমির থেকে বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে মানুষ যখন যে যার কাজের উদ্দেশ্যে যাচ্ছে, হঠাৎই তারা দেখতে পায় একটা গাড়িতে দাউ দাউ করে আগুন লেগেছে। মানুষ ওটা দাঁড়িয়ে যখন দেখছে, তার মধ্যে একজন ওই গাড়ির পিছনে কাউকে একটা যেন দৌড়াতে দেখছে। তারা পাশে যায় এবং পাশে যাওয়ার পর বুঝতে পারে যে কোনো এক মানুষ ওই গাড়ি থেকে বেরিয়ে কোনো ক্রমে নিজেকে বাঁচানোর চেষ্টা করে ফেল করে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করা হয়। পুলিশ দমকল নিয়ে ওখানে চলে আসে। তারা গাড়ির আগুনটা নেভায় এবং নেভানোর পর বডি উদ্ধার করে। এবং বডি যখন তারা উদ্ধার করছে, তখন তারা ভেবেছিল এটা একটা নর্মাল অ্যাক্সিডেন্টাল কেস। কিন্তু দেন গাড়ির ভিতরে তারা পায় 3টে বডি, আর গাড়ির থেকে 100 মিটার দূরে আরও একটা বডি পায়। গাড়ির ড্রাইভার সিটে কেউ ছিল না। গাড়ির ব্যাক সিটে যে 3জন ছিল, তাদের মৃত্যু তো আগুনে পুড়েই হয়তো হয়েছিল, কিন্তু তাদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন তখনও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। 100 মিটার দৌড়ে যে নিজেকে বাঁচানোর জন্য গেছিল, তার শরীরটা ভালো করে দেখার পরেও পুলিশ বুঝতে পারে যে তার গায়েও বেশ কিছু আঘাত আছে। তাহলে এখানে কোনো না কোনো ডাল মে কুচ কালা হে ঘটনা ঘটেইছে। এটা কোনো নর্মাল ঘটনা না। এবার পুলিশের প্রথম একটা জিনিসই আইডেন্টিফাই করার, সেটা হচ্ছে এই গাড়িটা কার এবং গাড়িতে থাকা 4জন ব্যক্তি যাদের মৃত্যু হয়েছে তারা কারা। এবার ওই গাড়িটা ওই আজমের শহরে বেশ পরিচিত ছিল। এই গাড়ির যে মালিক আছে, তাকে সবাই কম বেশি চিনত এবং তার প্রভাব প্রতিপত্তি ওই শহরে প্রচণ্ডভাবেই ছিল। একজন ভিড়ের মাঝ থেকে বলে যে এই গাড়িটার ওনার যতদূর সম্ভব মনে হচ্ছে রাম সিং চৌধুরী। এবার রাম সিং চৌধুরীকে পুলিশ খুব ভালো করেই চেনে। সে আজমেরের একটা গ্রামের পঞ্চায়েত প্রধান ছিল এবং পুরো ফ্যামিলিটাই তাদের পলিটিক্যাল ফ্যামিলি ছিল। রাম সিং চৌধুরীর যে মা ছিল, সেও একটা সময় পঞ্চায়েত প্রধান ছিল। তো যে বাড়ি থেকে দুটো পঞ্চায়েত প্রধান বেরিয়েছে, তাদের তো প্রভাব প্রতিপত্তি থাকবেই। এবার তাদের বাড়িতে যখন যাওয়া হয়, তখন গিয়ে দেখা যায় যে সত্যি সত্যি রাম সিংয়ের মা, রাম সিংয়ের দ্বিতীয় ওয়াইফ এবং রাম সিংয়ের যে বোন আছে, তারা কেউই ওই বাড়িতে নেই। যখন পুলিশ গিয়ে বলে যে একটা পোড়া গাড়ি এখান থেকে খানিকটা দূরেই পাওয়া গেছে এবং সেটা মোস্ট প্রবাবলি রাম সিংয়েরই গাড়ি হয়তো হবে, তখন রাম সিংয়ের ফার্স্ট ওয়াইফ সে কাঁদতে কাঁদতে বলে যে এই তো 15-20 মিনিট আগেই আমার শাশুড়ি মার বুকে ব্যথা শুরু হয়েছিল, তো সবাই মিলে তাকে তো হসপিটালের উদ্দেশ্যেই গেছিল, কি থেকে কি হয়ে গেল। সে কাঁদতে শুরু করে এবং তার ছেলে আর মেয়ে, এরা 3জন মিলে ওখানে অঝরে কাঁদছিল। কিন্তু পুলিশ এই সমস্ত কিছুর মাঝেই যখন ঘরে ঢুকে যখন একটা বেসিক তদন্ত করা শুরু করে, তখন তাদের মনে কেমন একটা সন্দেহ হয়। রাম সিং যেদিন মারা যায়, মানে গাড়িতে অ্যাক্সিডেন্টের জন্য মারা যাক, অথবা এই মৃত্যুটা একটা প্ল্যান মাফিক করা হোক, তার মৃত্যুর ঠিক আগের রাতে 12টা থেকে 3টের মধ্যে সে ফেসবুকে 13টা স্ট্যাটাস দেয় এবং সেই 13টা স্ট্যাটাসে তার সাথে তার দলের অনেক রাজনৈতিক মতপার্থক্য হয়েছে, তার সাথে তার কমিউনিটির অনেক মতপার্থক্য হয়েছে। এই জিনিসগুলো ক্লিয়ারলি বোঝা যায়। রাম সিং চৌধুরী ছিল কংগ্রেসের নেতা, এবার সে ছিল জাট কমিউনিটি থেকে। এবার এই জাট কমিউনিটি থেকে যে বিলং করে, সেটা নিয়ে সে খুব গর্ব করত। সে বলতো যে আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আমি যে স্কুলে পড়েছি, সেই স্কুলে একাধিক কমিউনিটির লোক ছিল। আমি যে পঞ্চায়েতের প্রধান আছি, সেই পঞ্চায়েতেও একাধিক কমিউনিটির মানুষ আছে। কেউ আমাকে কোনো রকম কোনো করাপশনের দাগে দাগাতে পারবে না। আমি ফাইট করছি। কিন্তু এই সমস্ত স্ট্যাটাস দেওয়ার পিছনে কারণটা কী ছিল? অ্যাকচুয়ালি জাস্ট 2 দিন আগেই রাম সিংয়ের
যে প্রাইভেট সিকিউরিটি ছিল, যেটা সরকার দ্বারা প্রদান করা হয়েছিল, সেটা তুলে নেওয়া হয়েছিল। পুলিশ যখন এই স্ট্যাটাস এবং বাদবাকি সমস্ত জিনিসের ব্যাপারে জানতে পারে, তখন তারা ভাবে এটা কি কোনো পলিটিক্যাল হত্যাকাণ্ড। সেই ব্যাপারে পুলিশ তদন্ত করা শুরু করে। পুলিশের দুটো টিম, একদিকে পলিটিক্যাল হত্যাকাণ্ডর ব্যাপারটা দেখছে, কোন নেতার সাথে রাম সিং চৌধুরীর ঝামেলা ছিল সেটা দেখছে, আর উল্টো দিকে আর একটা টিম তারা বাড়ির মধ্যেই কি কোনো বিভীষণ আছে কি না সেটা দেখার চেষ্টা করছিল। পলিটিক্যাল কোনো শত্রুতা আছে কি না সেই ব্যাপারে যখন পুলিশ তদন্ত করে, তারা ক্লিয়ারলি জানতে পারে যে হ্যাঁ, রাম সিংয়ের নিজের দল, বিরোধী দল, নিজের কমিউনিটি, অন্য কমিউনিটি সব জায়গায় কম বেশি শত্রুতা ছিল। এই রাম সিং 2019 সালে একবার একটা মারপিটের কেসে জেলে পর্যন্ত গেছিল এবং তার প্রভাব প্রতিপত্তি ওই গ্রামে প্রচণ্ডভাবে ছিল এবং অনেকেই তার উপর কোথাও না কোথাও একটু রেগেছিল। তো তাকে মারার জন্য অনেক কারণ অনেকেই দেখাতে পারে এবং এটা অনেকেই করতে পারে, কিন্তু আদতেও কি তারা করেছে? আর উল্টো দিকে পুলিশের যে আর একটা টিম তার ফ্যামিলিকে দেখছিল, তারা যখন রুমগুলো সার্চ করে, পাশে প্রতিবেশী সবাইকে জিজ্ঞাসা করে, সেখান থেকে আর একটা থিওরি বেরিয়ে আসে। রাম সিং চৌধুরী যেমন বাইরে প্রভাব প্রতিপত্তি রাখত, সবাইকে ধমক দিয়ে চলতো, ফ্যামিলিতেও সেই রকম জিনিসটাই সে বজায় রেখেছিল। তার ফার্স্ট ওয়াইফের সাথে তার সম্বন্ধ একেবারেই ভালো ছিল না। তার প্রথম পক্ষের ছেলে মেয়ের সাথে সম্পর্ক তো আরও তলানিতে ছিল। প্রত্যেক দিনই বাড়িতে এই সমস্ত জিনিস নিয়ে অশান্তি হতো। জিনিসটা যখন পুলিশ শোনে, তখন তারা বুঝতে পারে যে না, এখানে তো কিছু একটা ব্যাপার আছে। ঘটনাস্থলে ফরেন্সিক টিম তারা যখন ওই গাড়িটার সমস্ত কিছু ভালো করে তদন্ত করে, তখন তারা দেখতে পায় গাড়ির ড্রাইভার সিটের পিছনেই একটা গ্যাস লাইটার পড়ে আছে এবং যে গ্যাস লাইটারটা ইউজ করত রাম সিং। রাম সিংয়ের গ্যাস লাইটার এখানে পড়ে আছে কেন? ড্রাইভার সিটে কেউ নেই কেন? একজন মাত্র এই গাড়ি থেকে বেরোতে পারলো, এটা কেন? বাদ বাকিরা কেন বেরোতে পারলো না? কেন প্রত্যেকের গায়ে কাটা চিহ্ন, আঘাতের চিহ্ন আছে? তার মানে তাদেরকে কি আগে মারা হয়েছে, দেন তারপর গাড়িটাকে জ্বালিয়ে দিয়ে পুরো ঘটনাটা একটা কভার আপের চেষ্টা করা হয়েছে? তো তিনটে টিমের তিন রকম থিওরি এসেছে। পলিটিক্যাল দিকে পুলিশ খুব একটা এগোতে পারছিল না। রাজস্থান কংগ্রেস থেকে পুলিশের উপর চাপ আসছিল। পুলিশ এখন মেনলি ফোকাস করে ফ্যামিলির উপর। ফ্যামিলিতে অলরেডি প্রবলেম চলছিল, ঝামেলা রোজকার ছিল। কিন্তু এই রাম সিংয়ের দুটো ওয়াইফ, সেই দুটো ওয়াইফের ব্যাপারেও একটু জানতে হবে। আলটা ছিল 2005। রাম সিংয়ের সুনিতার সাথে অ্যারেঞ্জ ম্যারেজ হয়, কিন্তু বিয়ের প্রথম থেকেই এই সংসারে অনেক ঝামেলা অশান্তি ছিল। রাম সিং কখনোই কোনো শান্ত ভদ্র একটা মানুষ ছিল না। সে ওয়াইফের উপর নানান রকম অত্যাচার করত। কিন্তু তাদের দুটো সন্তান হয়, একটা ছেলে এবং একটা মেয়ে, 4 বছরের মধ্যেই। কিন্তু তাতে কি সংসারে শান্তি এসেছিল? না, শান্তি একেবারেই আসেনি। ছেলে মেয়েরা প্রত্যেক দিনই দেখতো তাদের বাবা বাইরে থেকে এসে তাদের মাকে নানান রকম কথা শোনাতো, নানান রকমভাবে অত্যাচার করতো। এটা রোজকার একটা রুটিন হয়ে গেছিল। এরপর 2016 সালে রাম সিং পঞ্চায়েত প্রধান হয়। 2019 সালে গ্রামেরই কোনো একটা ঝামেলাতে সে মারপিটে জড়িয়ে পড়ে, সেটা ভাইরাল হয়ে যায়। পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে, তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। তার যে কেসটা, সেটা লড়ছিল সুরজানা বলে এক উকিল। এবার সেই উকিল তার হয়ে যখন কেস লড়ছিল, তখন সুরজানা এবং রাম সিংয়ের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাম সিং বেল পায় অ্যান্ড দেন সে সুরজানাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। এতে ঝামেলা আরও 10 গুণ বেড়ে যায়। যেটা প্রত্যেক দিন হচ্ছিল সেটা আরও 10 গুণ বেড়ে যায়। ছেলে মেয়ে তারা বাবাকে মোটেও দেখতে পারতো না, তারা বাবাকে বাবা বলেও ডাকতো না। তারা তাদের মাকে বলতো, তোমার যে হাজব্যান্ড আছে তাকে একদিন না একদিন আমরা মেরেই দেব। এতটা ঘৃণা ওই ফ্যামিলিতে ছিল। এবার পুলিশ আর ফরেন্সিকের টিম
ওই বাড়িটাকে যখন ভালো করে চেক করে তখন তারা খুঁজে পায় রক্তমাখা দুটো জামা, তার সাথে সাথে একটা ইট যেটাতে রক্ত লেগেছিল। তারপর তারা দেখে সুনিতার হাতে বেশ কিছু আঘাত আছে, সুনিতার ছেলে মেয়ের হাতেও কিছু আঘাত আছে। তাহলে ঘরের মধ্যেই কি আসলে খুনি লুকিয়ে আছে সবার সামনে? পুলিশ এবার সুনিতাকে থানাতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। তাকে বলে যে আমরা জানি তোমার সাথে কি অত্যাচারটা ওই বাড়িতে প্রত্যেকদিন ঘটতো, তো যে জিনিসটা হয়েছে সেটা কে ঘটিয়েছে? সুনিতা ভেঙে পড়ে। সে বলে যে 2005 সালে বিয়ে করে আসাটাই এখানে সব থেকে বড় ভুল হয়েছিল। বিয়ের পর থেকে প্রত্যেক দিনই আমি অত্যাচার সহ্য করতাম, কিন্তু সমস্ত সহ্যের বাঁধ ভেঙে যায় 2019-এ সে যখন আরেকটা সেকেন্ড ওয়াইফ নিয়ে চলে আসে। আমাকে ডিভোর্স পর্যন্ত দেয়নি, আমাকে বাড়ির চাকর বানিয়ে রেখেছিল। আমার ছেলেকে নানানভাবে নানান কথা শোনাতো, ছেলে মেয়ের সামনেই আমাকে মারতো। তো একটা সময় ডিসাইড করে নিই ওই বাড়ির ওই লোক রাম সিং, তার সেকেন্ড ওয়াইফ সুরজানা, তার বোন এবং তার যে মা আছে, এরা সবাই সমান দোষের দোষী এবং এদের এই দোষের সাজা আমি দেবই। ছেলেমেয়েরা তাদের বাবার উপর তো অলরেডি রেগেই ছিল, জাস্ট আমি বারুদে আগুন দিয়ে দিয়েছিলাম। ছেলে তো মারার জন্য রেডিই ছিল। তো সেই দিন রাত্রেবেলা সে বাইরে থেকে মদ খেয়ে আসে। মদ খেয়ে এসে তার ওয়াইফের সাথে, মানে সেকেন্ড ওয়াইফের সাথে রুমে ঢুকে যায়। অ্যান্ড দেন খানিকক্ষণ পর বেরিয়েই আমাকে মারতে শুরু করে, গালাগালি দেয়, রান্না বান্না নিয়ে হাজারো কথা শোনায়। অ্যান্ড দেন সমস্ত কিছু শান্ত হয়ে যায়। কিন্তু আমার মনের আগুন মোটেও সেদিন শান্ত হয়নি এবং সেদিন আমি ডিসাইড করেই নিয়েছিলাম আজ এসপার নয়তো ওসপার হবে। আমি ছেলের সামনে কাঁদতে শুরু করি। ছেলে বলে যে আজকেই শেষ করব। ছেলে অলরেডি আগে থেকেই অনলাইনে একটা ছুরি এনে রেখেছিল, সেই ছুরি দিয়েই প্রথমেই সে তার বাবাকে হত্যা করে। এখানে আমরা 3 জন ছিলাম, আমি, আমার ছেলে, আমার মেয়ে। তারপর আমরা সোজা যাই তার সেকেন্ড ওয়াইফের ঘরে, তাকে মারি। তারপর আমার শাশুড়ি এবং ননদ এদের দুজনকেও মারি। তারপর এদেরকে ডাম্প করবো কী করে? সময় এসে আমার ছেলে মেয়ে তারা ঘাবড়ে গেছিল, তাদের বয়সও বেশি না, সেহেতু ঘাবড়ানোটা একদমই স্বাভাবিক। সমস্ত কিছুর দায়িত্বটা আমি নিই। সঙ্গে সঙ্গে আমি তাদেরকে বলি যে ট্রাকটা দাঁড়িয়ে আছে সেখান থেকে পেট্রোল বার করো। পেট্রোল নিই, স্করপিওতে এই 4টে বডি তুলি এবং সকাল যেহেতু হয়ে যাচ্ছিল, যা কাজটা করতে হবে সেটা তাড়াতাড়ি করতে হবে। জাস্ট বাড়ি থেকে 5 মিনিট দূরত্বেই একটা মাঠের মধ্যে গাড়ি রাখি অ্যান্ড চালিয়ে দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসে ঘর দৌড় পরিষ্কার করি, জামা কাপড় কাচাকাচি করে এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা অনেক করি। তখন পুলিশ বলে যে আপনি কি জানেন আপনার যে সতীন ছিল সে অ্যাকচুয়ালি মরেইনি, সে তখনও বেঁচে ছিল। যখন আগুন লাগে সে গাড়ি থেকে বেরিয়ে 100 মিটার দূরে চলে গেছিল। তখন সুনিতা বলে বেশ হয়েছে, আমি এই বিষয়ে আর কিছু বলতে চাই না। পুলিশ যথেষ্ট এভিডেন্স পেয়ে গেছে, খুনিরা এই সমস্ত জিনিস স্বীকারও করে নেয়। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো তার পিছনে কারণ আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু এটা কি ঠিক ঘটলো? আমি বলবো না। রাম সিং চৌধুরীকে ইচ্ছে করলেই সুনিতা এবং তার ছেলেমেয়েরা জেলে পাঠাতে পারত। কোনো হিন্দু বিবাহে ডিভোর্স না দিয়ে সেকেন্ড ম্যারেজ করা আইনত একটা দণ্ডনীয় অপরাধ। তারা আইনের হেল্প নিতে পারত, কিন্তু ওই যে মানুষের এমন একটা ইমোশন থাকে, যে ইমোশনটাকে তারা কন্ট্রোল না করতে পারলে অনেক সময় ভিকটিম থেকে ক্রিমিনাল হয়ে যায়। এখানে সুনিতা এবং তার ছেলে মেয়ে একদিকে যেমন ভিকটিম, উল্টো দিকে তারা ক্রিমিনাল। তো সুনিতার ছেলের বয়স মাত্র 17, তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়, আর সুনিতা আর সুনিতার মেয়েকে জেলে পাঠানো হয়। ট্রায়াল হবে, সাজা ঘোষণা হলে বা কোনো আপডেট আসলে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।